স্ট্রেস এই শব্দটা এখন সাংঘাতিক পরিচিত। আমার ছোট্ট মেয়ে পারিসা, সেও দেখি মাঝে মাঝে বলে সে স্ট্রেসড আউট। অনেকে প্রচুর কাজ করছে, কাজের শেষে তারা স্ট্রেসড। অনেকে কাজ করছে না, তারাও স্ট্রেসড আউট। হয়তো কেউ বাইরে থেকে ঘুরে আসছে, ঘুরে আসার পরে সে স্ট্রেসড হয়ে যাচ্ছে। অনেকে সারাদিন মোবাইল দেখে স্ক্রিনের দিকে তাকিয়ে স্ট্রেস। কি এক মুসিবতের ব্যাপার, সবাই শুধু স্ট্রেসড হচ্ছে। এই স্ট্রেস শব্দটা আমরা কিন্তু ছোটবেলায় এরকম শুনি নাই। ইভেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীনও আমরা স্ট্রেসড আউট হতাম না। হ্যাঁ, মন খারাপ হতো, তো এখন মন খারাপ হওয়া আর স্ট্রেসড হওয়া আমরা সব গুলিয়ে ফেলতেছি। ডিপ্রেসড হওয়া তার মানে যে বাসায় কাজ করছে সে সেখানে স্ট্রেসড, যে অফিসে কাজ করছে সেখানে সে স্ট্রেস। তো একটা দারুণ একটা সংকটের মধ্য দিয়ে মনে হয় আমরা সময় পার করছি। বিশ্বের নানা দেশে এই স্ট্রেস আউট মানুষজনকে কাউন্সিলিং করার জন্য প্রচুর মানুষ থাকে, কাউন্সিলর থাকে। আমাদের দেশে সেরকম কাউন্সিলরের সংখ্যাও কম। আস্তে আস্তে হয়তো এই পেশাটা গ্রো করছে এবং সমাজের প্রয়োজনীয়তা বাড়ছে, এবং উন্নত বিশ্বে প্রত্যেকটা অফিসের সাথে কোনো না কোনো কাউন্সিলর, কনসালটেন্ট, অ্যাডভাইজার সংযুক্ত থাকে। তারা এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য পর্যন্ত এগুলো দেখভালের কাজে নিয়োজিত থাকেন। যখন কোনো এমপ্লয়ি খুবই মানসিক অবসাদে ভুগেন, প্রোডাক্টিভিটি কমে যায়, স্ট্রেসড আউট হয়, ডিপ্রেশনে চলে যান, তখন তারা এই কাউন্সিলরের শরণাপন্ন হন। কাউন্সিলর পরামর্শ দেন, কিছু কাজ করতে বলেন, তারপরে আস্তে আস্তে তারা এই অবসাদ থেকে বেরিয়ে আসেন, স্ট্রেসড আউট অবস্থা থেকে বেরিয়ে আসেন। আমি আজকে যারা ওয়ার্ক প্লেসে খুব স্ট্রেসড আউট থাকেন, তারা সেই স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করবেন এবং এই স্ট্রেস অবস্থা থেকে বের হয়ে কিভাবে আসবেন সেটা নিয়ে আলোচনা করতে চাই। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার সাথে লম্বা সময় ধরে আছেন তাদের ধৈর্যের জন্য, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে আজকে একেবারে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা স্ট্রেসড আউট হয়ে আছে তাদের মাঝে ছড়িয়ে দিন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। স্ট্রেস যে কথাটা, এটা একটা মানসিক একটা অবস্থা, ইমোশনাল একটা অবস্থা খানিকটা। মূলত কিন্তু আমাদের ভিতর থেকে উত্থিত। আমরা যদি ভিতরটাকে সুন্দর করে সাজাতে পারি, বাইরে একটা শিল্ড তৈরি করে দিতে পারি যে কোনো বাইরের কোনো অবস্থা আমার মনকে হঠাৎ করে অ্যাটাক করতে পারবে না, তাহলে কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট আমার জন্য সহজ হয়ে যায়। বাইরের প্রভাব, বাইরের প্রেশার আমাকে স্ট্রেসড আউট করে। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি নিজে নিজে স্ট্রেসড আউট হই। যারা মাইন্ড ম্যানেজমেন্টে ভালো, যারা নিজের ম্যানেজ নিজে করতে পারেন, তারা এই স্ট্রেস থেকে খানিকটা দূরে থাকেন। আর যারা সেটা পারেন না, তারা সব কিছুতে প্রভাবিত হন। নেগেটিভ ইমোশন এমনভাবে কাজ করে যে তাদেরকে স্ট্রেসড আউট করে ফেলে। তো এখন স্ট্রেস যারা ওয়ার্ক প্লেসে সাংঘাতিকভাবে ফেস করেন, বসদের কারণে, রেগুলেশনের কারণে, নিজে কাজ করতে না পারার কারণে, কাজ না বোঝার কারণে, মানুষের সাথে মিশতে না পারার কারণে, কমিউনিকেট করতে না পারার কারণে, তাদের জন্য আজকের আলোচনাটা ইফেক্টিভ হবে বলে আশা করি। আমি মাত্র 10টা দিকে আপনাকে মনোযোগ দিতে বলবো। যদি সঠিকভাবে মনোযোগ দেন তাহলে দেখবেন যে আপনি ওয়ার্ক প্লেসে স্ট্রেসকে ম্যানেজ করতে পারছেন এবং আপনি মূলত আর স্ট্রেসড আউট হচ্ছেন না। প্রথমত, আপনি অ্যাট ফার্স্ট মনোযোগ দিবেন টাইম ম্যানেজমেন্টের প্রতি। আসলে টাইমকে আমরা ম্যানেজ করি না, আমরা টাইমের ব্যবস্থাপনা যেটা, সেটার দিকে নজর দিই। আপনার জন্য যে 24 ঘন্টা, সবার জন্য সেই 24 ঘন্টা। এখন আপনি আপনার সময়টাকে কিভাবে ম্যানেজ করছেন? আমি কিন্তু 24 ঘন্টার কথা বলেছি, শুধু অফিস আওয়ারের কথা বলি নাই। এই সময়কে কিভাবে ব্যবহার করছেন, আপনার হ্যাবিটকে আপনি কিভাবে তৈরি করেছেন, তার উপরে মূলত নির্ভর করে যে আপনার স্ট্রেস বেশি হবে নাকি কম হবে নাকি হবে না। আপনি যদি সময়কে ভাগ করে, রুটিন করে, ডিসিপ্লিন ওয়েতে আপনার দিনটাকে কাটান, তাহলে দেখবেন যে আপনার স্ট্রেসের কারণ তেমন ঘটছে না। অফিসে যাওয়ার কথা 9টায়, আপনি গেলেন 9:30টায়। আপনার ভেতরে একটা ধুকধুকানি কাজ করবে যে বসের চোখে পড়লাম, এই স্যার হেড কি বলবে, আপনার ডিপার্টমেন্টাল হেড কি বলবে। কিন্তু যদি অফিস শুরু হওয়ার আগে যে আপনি হাজির হন, তাহলে কিন্তু এই ধুকধুকানিটা থাকবে না। তারপরে অফিসে আপনার যে কাজ অ্যাসাইন করা হয়েছে সেটা টাইমলি যদি শেষ করতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রেশার ভিতর থেকেও কাজ করছে না, বাইরে থেকেও কেউ প্রেশার দিচ্ছে না। আপনি অফিস যখন ত্যাগ করার কথা, সেই সময়ে যদি ত্যাগ করেন এবং সেই সময়ের মধ্যে আপনার অ্যাসাইন সব কাজ যদি আপনি শেষ করতে পারেন, তাহলে দেখবেন আপনার স্ট্রেসের মতো ঘটনা ঘটছে না। কিন্তু যখনই এটার ব্যত্যয় ঘটছে, আপনার টাইমকে আপনি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারছেন না, তখনই মূলত আপনার স্ট্রেস এসে সামনে হাজির হচ্ছে। কেন? কারণ আপনি অনেকগুলো ভুল করছেন, আপনি আপনার প্রোডাক্টিভিটি কমিয়ে ফেলছেন, আপনার মনোযোগ অন্যদিকে সরে যাচ্ছে, আপনি ডিসিপ্লিন হতে পারছেন না। ফলে বাইরের সমস্ত প্রেশার আপনার ভিতরে বুদবুদ করে ফুটতে থাকবে, আর ওটাই হচ্ছে আপনার স্ট্রেস। সুতরাং সময়ের ব্যবস্থাপনার প্রতি যত্নশীল হন। একটা রুটিন করে নিন, কখন কি করবেন, সারাদিনে আপনি কি কাজ করবেন, কোন সময়ে আপনি কোনটা করবেন, প্রায়োরিটি সেট করে নিন। তাহলে দেখবেন আপনার ওয়ার্ক প্লেসে স্ট্রেসের পরিমাণ অনেক কমে যাবে। নাম্বার 2, হেলদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমাদের সবারই ব্যক্তিগত জীবন আছে,
এই যে 24 আওয়ার্সের কথা বললাম, এই 24 আওয়ার্সের মধ্যে কিছু সময় আমরা বাসায় থাকি, কিছু সময় আমরা অফিসে থাকি, কিছু সময় হয়তো নিজের ব্যক্তিগত কাজে অন্যান্য মানুষের সাথে, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হই। আমাদের সোশ্যাল লাইফ, আমাদের পারিবারিক লাইফ, আমাদের অফিস লাইফ থেকে আসলে বিচ্ছিন্ন নয়, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। যখন আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করতে না পারি এবং সেদিকে নজর না দেই, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের কাজে হ্যাম্পার হয় এবং একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ ঠিকমতো করতে পারি না, ইনডিসিপ্লিনড হয়ে যায় মনটা। আর হিউম্যান প্রোগ্রেশনের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে ডিসিপ্লিন। যারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক করতে পারে না তারা ইনডিসিপ্লিনড হয়ে পড়ে, যেটা তার স্ট্রেসের অন্যতম আরেকটা কারণ হিসাবে আবির্ভূত হয়। সুতরাং আমাদের যত্ন নেওয়া উচিত ওয়ার্ক লাইফ ব্যালেন্সের প্রতি। নাম্বার 3 হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। ভালো কমিউনিকেট করতে পারা, এটা কিন্তু একটা আর্ট। আমরা অনেকেই যেটা বলতে চাই সেটা যার কাছে বলতে চাই সুন্দর করে বলতে পারি না, যেটা বলা দরকার সেটা বলতে পারি না, এটা বাসায়ও পারি না, অফিসেও পারি না। কমিউনিকেশন আসলে শেখা দরকার এবং সঠিক কমিউনিকেশন করতে পারাটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। অফিসে দেখা যায় যে বসের সাথে আপনি কমিউনিকেট যেভাবে করবেন সেভাবে করা হচ্ছে না, আপনার কলিগদের সাথে যেভাবে কমিউনিকেট করা দরকার সেটা আপনি করতে পারছেন না, আপনার টিমে যে সদস্যরা আছে তাদের সাথে যেভাবে কমিউনিকেট করা দরকার আপনি সেভাবে কমিউনিকেট করতে পারছেন না। কমিউনিকেট না করতে পারলে যেটা হয়, কাঙ্ক্ষিত ফলাফল আসে না। হয়তো আপনি এমনভাবে কমিউনিকেট করছেন মানুষের সাথে যারা আপনার পরে বিরক্ত হচ্ছে, সেই কমিউনিকেশনটা আপনি হয়তো আরো একটু সুন্দর করে করতে পারলে তারা বিরক্ত হতো না। হয়তো আপনি কাজে খুব ভালো, কিন্তু কমিউনিকেশনে ভালো না হওয়ার কারণে আপনার কাজটা সঠিকভাবে প্রকাশিত হয় না এবং কখনো কখনো নেগেটিভলি প্রকাশিত হয়। হয়তো আপনার বসের কাছে আপনার সরাসরি যাওয়ার সুযোগ কম হয়, কিন্তু অন্যরা যখন আপনার বিষয়টা কমিউনিকেট করে তখন হয়তো এমনভাবে করে যেটা আপনার সুনাম না হয়ে আপনার ক্ষেত্রে একটা দুর্নামে রূপান্তরিত হয়। সেটার কারণ মূলত আপনি হয়তো সঠিকভাবে কমিউনিকেট করতে পারছেন না বিষয়গুলো। কমিউনিকেশন স্কিলটা শেখা খুব জরুরি। এজন্য যদি প্রয়োজন হয় তাহলে আপনি কারো কাছে শিখুন, কোনো কোর্সে অংশ নিন, এটা নিয়ে পড়াশোনা করুন, এটা নিয়ে একটু চর্চা করতে থাকুন। চর্চা করলে দেখবেন যে কমিউনিকেশন স্কিল ওভার দ্য টাইম ডেভেলপ করবে। যখন আপনি একজন ভালো কমিউনিকেটর হয়ে যাবেন তখন দেখবেন আপনার স্ট্রেসের পরিমাণও কমতে থাকবে। আমি মনে করি সবারই কমিউনিকেশন শেখা খুব জরুরি। যত গন্ডগোল দেখবেন এই কমিউনিকেশনের কারণে। আমরা কমিউনিকেট করি কয়েকটা ভাবে, যেমন কিভাবে লিখে কমিউনিকেট করি, কথা বলে কমিউনিকেট করি, আমরা বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা কমিউনিকেট করি। অনেকে দেখবেন যে কোনো কথা বলছে খুব অ্যাগ্রেসিভলি বলছে, যেখানে অ্যাগ্রেসিভনেসের কোনো দরকার নেই। অনেকে কথা বলার সময় খুব অ্যারোগ্যান্ট ওয়েতে কথা বলছে। আপনার কথা যে শুনছেন তিনি হয়তো সেখানে আপনার কাছ থেকে সুন্দর কমিউনিকেশন আশা করছেন, মিষ্টি কমিউনিকেশন আশা করছেন। সুন্দরভাবে কমিউনিকেট করতে পারাটা শেখার জন্য সবার খুব দরকার। নচেত অন্যের কাছে ভুল মেসেজ যায়, আপনি যেটা বোঝাতে চান সেটা না বুঝে লিসেনার উল্টা বোঝেন। তাই ভালো একজন কমিউনিকেটর দরকার। যখনই আপনি খুব ভালো একজন কমিউনিকেটর হবেন তখন দেখবেন আপনার প্রেশার অনেক কমে গেছে, আপনি সুন্দর করে সবার সাথে কমিউনিকেট করতে পারছেন। তখন আপনার বিলিফ সিস্টেম ডিফারেন্ট হচ্ছে, আপনার সেলফ এস্টিম বেড়ে যাচ্ছে, আপনার সাহস বেড়ে যাচ্ছে, কনফিডেন্স বেড়ে যাচ্ছে, যেটা আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনে সাংঘাতিক বড় ভূমিকা পালন করছে। সুতরাং ট্রাই টু বি আ গুড কমিউনিকেটর। 4 নম্বর হচ্ছে সেলফ কেয়ার। আমরা অন্যের প্রতি যত্নশীল কিন্তু নিজের প্রতি ততটাই অযত্নশীল। তার মানে আমরা নিজের কেয়ার আসলে ঠিকমতো করতে পারি না। নিজের স্বাস্থ্যের কেয়ার, নিজের ব্যক্তিত্বের কেয়ার, নিজের স্কিলের কেয়ার, সম্পর্কের কেয়ার, এগুলো আমরা অবহেলা করি। আমাদের সবার উচিত নিজের দিকে যত্নশীল হওয়া। খাবার, শরীরচর্চা, পড়াশোনা, দক্ষতা অর্জন, সবগুলো দিকে যত্ন নেওয়া দরকার। এই যত্ন যখন আপনি নেবেন তখন দেখবেন আপনার প্রত্যেকটা উইং ডেভেলপ করছে, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট খুব ভালো হচ্ছে। আপনার যখন পার্সোনাল ডেভেলপমেন্ট ভালো হচ্ছে তখন আসলে আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনও ভালো হচ্ছে, আপনার অ্যাংজাইটি কমে আসছে। অ্যাংজাইটি তো অসংখ্য কারণে আসে, স্ট্রেস তো অসংখ্য কারণে আসে, অনেক অজানা কারণে আসে। যখন আপনি নিজের প্রতি যত্নশীল হবেন, আপনার মনের প্রতি যত্নশীল হবেন, শরীরের প্রতি যত্নশীল হবেন, তখন আপনার অ্যাংজাইটি এমনি কমে যাবে, আপনার স্ট্রেস এমনি কমে যাবে। নাম্বার 5, স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখবেন যে চাকরিতে ঢোকার পরে বা কোনো কাজে ঢোকার পরে নিজের স্কিল ডেভেলপমেন্টে খুব পিছিয়ে থাকি। আপনি খেয়াল করেন যে গত বছর আপনি কয়টা বই পড়েছেন, কয়টা সেমিনারে অ্যাটেন্ড করেছেন, কয়টা ট্রেনিং সেশন করেছেন, কি নতুন শিখেছেন, দেখবেন যে তেমন কিছুই না উল্লেখ করার মতো। আমি অনেককে প্রশ্ন করেছি যে গত বছর কয়টা বই পড়েছেন, আমি 95% ক্ষেত্রে পেয়েছি একটা বই পড়ে নাই। কি অদ্ভুত অবস্থা, চিন্তা করেন। আপনি যদি ওয়ার্ক প্লেসে খুব স্ট্রেসের মধ্যে থাকেন, আপনার স্কিলকে বাড়ান, বিশেষ করে সফট স্কিলগুলো, এই কমিউনিকেশনও তার মধ্যে পড়ে। যে কাজ আপনি করছেন সেখানে যদি আপনার দক্ষতা প্রতিনিয়ত বাড়ে তাহলে তো আপনার সবাই মাথায় করে রাখবে, আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার স্ট্রেস আপনার মধ্যে ঢোকার সুযোগ পাবে না। সুতরাং বি কেয়ারফুল অফ ডেভেলপিং ইউর স্কিলস, সফট স্কিলস। নাম্বার 6, টাইম ফর ব্রেক। আমরা শুধু ছুটছি, কর্মক্লান্ত হচ্ছি, কিন্তু একটু ব্রেক নিচ্ছি না, আমরা ওয়েল রেস্টেড হচ্ছি না।
মনকে প্রশান্ত করতে পারছি না। এই জন্য এক নাগাড়ে না ছুটে মাঝে মাঝে ব্রেক নেওয়াটা খুব দরকার। ব্রেক নিলে আপনার মন শান্ত হয়, আপনার শরীর শান্ত হয়, আপনার স্ট্রেস কমে যায়। সো থিঙ্ক অফ টেকিং ব্রেকস মাঝে মাঝে। নাম্বার 7, পজিটিভ মাইন্ডসেট। আমাদের মধ্যে 2 ধরনের মানুষ আছে দেখবেন। এক ধরনের মানুষ খুব পজিটিভ, আরেক ধরনের মানুষ খুব নেগেটিভ। এই যে নেগেটিভিটি, এটা মানুষকে কিল করে মূলত। আপনার যদি একটা ওয়েলকামিং মাইন্ডসেট থাকে, পজিটিভ মাইন্ডসেট থাকে, তখন দেখবেন যে কেউ যদি সমালোচনাও করে আপনার, কেউ যদি আপনাকে নিয়ে একটা খারাপ কথা বলে, তখন আপনি সেটা অস্থির হয়ে যাবেন না। তখন আপনি যেটা হবে পজিটিভলি সেটাকে চিন্তা করার চেষ্টা করবেন। অনেকে আছে তার সম্পর্কে কেউ কিছু খারাপ বললে সে উত্তেজিত হয়ে যায়, অ্যাংজাইটিতে ভুগে, তারা নিজেদের দোষের দিকে দৃষ্টি দেয় না, আত্মসমালোচনা পছন্দই করে না। ইউ নিড টু হ্যাভ আ পজিটিভ মাইন্ডসেট সো দ্যাট ইউ ক্যান থিঙ্ক দ্যাট ইউ ক্যান অলসো ডু রং, ইউ ক্যান ডু সাম ফল্টস। যখন এটা আপনি ভাবতে পারবেন, তখন দেখবেন আপনার মন থেকে কষ্ট কমে যাচ্ছে। রাইট। নাম্বার 8, সোশ্যাল সাপোর্ট। আমরা তো একটা সোসাইটির সদস্য, আমরা একা আসলে কিছু করতে পারি না। অন্যদের হেল্প লাগে, আমাদের পরিবারের হেল্প লাগে, বন্ধু বান্ধবদের হেল্প লাগে, পরিচিত জনদের হেল্প লাগে, অফিসের কলিগদের হেল্প লাগে। সবার সাথে মিলেমিশে থাকতে পারা, এটা একটা বিরাট গুণ। সোসাইটি আপনাকে অনেক কিছু দেয়, আপনাকে সেটা রিসিভ করার মতো মানসিকতা থাকতে হবে, রিসিভ করার মতো সক্ষমতা থাকতে হবে। আপনি যদি সেটা রিসিভ করতে পারেন, তাহলে দেখবেন যে অনেক পজিটিভ জিনিসে আপনি সমৃদ্ধ হচ্ছেন। ওয়ার্ক প্লেসে কলিগদের সাথে মিশতে পারা, এটা একটা সাংঘাতিক ব্যাপার। টিম ওয়ার্ক করতে পারা, এটা একটা খুব দারুণ ব্যাপার। যারা অন্যদের সাপোর্ট নিয়ে নিজেদের কাজটাকে করতে পারে, মনটাকে ভালো রাখতে পারে, তাদের স্ট্রেস কাবু করতে পারে না। আর যারা সেটা পারে না, তারা তাদের নিজের দুঃখ কষ্ট নিজের মধ্যে জপতে থাকেন, ভেন্টিলেশনের জায়গা পান না, ফলে স্ট্রেসড আউট হতে থাকেন, নিজের ভিতরে ওগুলো ফুটতে থাকে, ফুটে ফুটে আপনাকে স্ট্রেস আউট করে ফেলে। সুতরাং আপনার সোশ্যাল সাপোর্ট নিতে হবে, পরিবারের সদস্যদের সাপোর্ট নিতে হবে, বন্ধু বান্ধবদের সাপোর্ট নিতে হবে, কলিগদের সাপোর্ট নিতে হবে। অ্যান্ড ইউ নিড টু নো কীভাবে নিতে হবে। একটু চিন্তা করুন, সবার সাথে মিশুন, প্রাণ খুলে মিশুন। তবে হ্যাঁ, ব্যক্তিগত সব বিষয়গুলো আবার হুড় হুড় করে বলে দিবেন না। কোন কথা বলা ভালো হবে সেটা যেমন চিন্তা করতে হবে, কোন কথা বলা খারাপ হবে, কোন কথাগুলো আবার উল্টে আপনার কাছে এসে আপনার ক্ষতি করবে সেটাও বুঝতে হবে। নাম্বার 9, অর্গানাইজড ওয়ার্ক প্লেস। অনেকে আছে যে সে যখন কোথাও কাজ করে বেরিয়ে যায়, তার টেবিলটাকে মেসি করে রেখে যায়। সে যেখানে কাজ করে দেখবেন চারিপাশে এত অসুন্দরভাবে রাখা যে সেখানে এসে কেউ ঢুকলেই মন অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। আবার অনেকে আছে যে সে তার ওয়ার্ক প্লেসটাকে খুব অর্গানাইজ করে রাখে। কেউ দেখবেন যে নিজের টেবিলের পাশে প্ল্যান্ট রাখার ব্যবস্থা করে, কেউ ফুল রাখার ব্যবস্থা করে, যে যেভাবে মনটাকে ভালো রাখতে পারে। কিন্তু ডিসঅর্গানাইজড একটা ওয়ার্ক প্লেস হলে মনটা একটু শেবি থাকে, মনটা একটু খারাপই থাকে। একজন এসেই আপনার টেবিল দেখে একটা কটূক্তি করে ফেলবে। কিন্তু যদি সেটা অর্গানাইজড হয়, যদি সেটা সুন্দর হয়, তাহলে দেখবেন যে আপনার যেমন ভালো লাগবে, কেউ এসে আপনাকে প্রশংসা করলে তখন আপনার মনটা উচ্ছ্বসিত হবে। তাই অর্গানাইজড ওয়ার্ক প্লেস ইজ আ মাস্ট যদি আপনি মনকে ভালো রাখতে চান। নাম্বার 10, টাইম ফর রিফ্লেকশন। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনি যে এত কর্মক্লান্ত, সারাদিন এত কাজ করছেন, তারপরেও আপনার প্রমোশন হচ্ছে না, আপনার বেতন বাড়ছে না, বস আপনার প্রশংসা করছে না, পরিবারে শান্তি নেই অথবা শান্তি আছে, সবকিছু নিয়ে একটু রিফ্লেকশন করা দরকার, রিফ্লেক্ট করা দরকার। কিরকম? চিন্তা করা দরকার যে সবকিছু কেমন যাচ্ছে। একজন আপনার পরে মন খারাপ করেছে, কেন করেছে? আপনার আউটপুট কমে গেছে, কেন কমে গেছে? আপনার আউটপুট কিভাবে বাড়ানো যেতে পারে? আপনার কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ক কিভাবে বাড়ানো যেতে পারে? ফ্যামিলি রিলেশনশিপে মনোযোগ দিয়ে কিভাবে রিলেশনশিপটা আরেকটু সুন্দর করা যেতে পারে? এই যে রিফ্লেকশন করা, রিভিউ করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইট অ্যাডস ভ্যালু টু ইউর লাইফ। এবং দেখবেন যখন আপনি রিফ্লেক্ট করবেন আপনার কাজের উপর, তখন আপনার অনেক ত্রুটি আপনার চোখে পড়বে, অনেক জায়গা খুঁজে পাবেন আপনি যেগুলো আপনাকে ফিক্স করতে হবে। তাই যারা রিফ্লেকশন করে না তাদের অ্যাংজাইটি কমে না। আপনি সময় করে নিজের কাজের মূল্যায়ন করবেন, রিভিউ করবেন, রিফ্লেক্ট করবেন, আপনি ভাববেন, তাহলে স্ট্রেস ফ্যাক্টরগুলো আপনি চিহ্নিত করতে পারবেন এবং সেগুলো কিভাবে সরিয়ে ফেলবেন সেটা নিয়ে কাজ করতে পারবেন। এই যে 10টা পয়েন্ট আমি বললাম, এই 10টা পয়েন্টের প্রতি মনোযোগী হন। দেখেন কোনো উন্নতি সহজে হয় না, অবনতি সহজে হয়। সুতরাং কোনো একটা অবনত অবস্থা থেকে যদি নিজেকে বের করে আনতে হয়, তার জন্য কাজ করতে হয়। কাজ না করলে অটোমেটিক উন্নতি কখনো হবে না। সুতরাং টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্ট্রেস থেকে বেরিয়ে আসুন। জাস্ট ফলো দ্য পয়েন্টস দ্যাট আই হ্যাভ মেনশন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।